দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযান পরিচালনা খুবই জরুরি বলে মনে করেন সমাজ অপরাধ বিশেষজ্ঞ এবং মানবাধিকার কর্মীরা। অপ্রদর্শিত অর্থের চেয়ে গ্রে ইকোনমি আরো বেশি ভয়ানক। এর ব্যাপ্তি না কমালে অর্থ পাচার নিয়ন্ত্রণ সম্ভব নয়। সংসদে বাজেট আলোচনায় এমন মন্তব্য করেছেন সংসদ সদস্য প্রাণগোপাল দত্ত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের স্বার্থ রক্ষা করে ভারতের সাথে কানেক্টিভিটি করতে হবে। ভারতের সাথে রেল চুক্তিতে দেশের স্বার্থ কোথায়, প্রশ্ন তার। আরে বিক্রি করে তো আমরা সরকারে থাকতাম, কখনোই না। দরজা খোলা থাকবে। আমার পানিকে বাদ দিয়ে কোনো চুক্তি হবে না। আপনি পানির ব্যাপারে কিছুই করছেন না, সীমান্তের লোক হত্যা করে মারছেন। মারছে তারা। আপনি কি বলেছেন? কয়টা কথা, এর মধ্যে একটা কথা আছে সীমান্তের ব্যাপারে। We strongly support the role of a free and independent media in maintaining effective democratic institutions and promoting government transparency. We object to any efforts to harass or intimidate journalists to prevent them from conducting their. একটা ইউটিউবার যদি একটা দেশের একটা মনে করেন মেরুদণ্ডকে লড়াই দিতে পারে, একটা গান কি করতে পারে আপনি বুঝতে পারছেন? একটা গান অনেক কিছু করতে পারে। আপনার আশেপাশের দেশকে চিন্তা করে দেখেন। দলের সাথে আছি কিন্তু কোনো কাজে কর্মে থাকতাম না, গানটা হলে আমরা গান করতাম। হাসিনা সরকারকে নতুন নির্বাচনের জন্য আন্তর্জাতিক চাপ, পদত্যাগের সময় জানালো জাতিসংঘ। সবশেষে দেখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওবায়দুল কাদেরের বিরুদ্ধে নেদারল্যান্ডের আন্তর্জাতিক আদালতে মামলা, পিনাকি ভট্টাচার্যের বিশেষ প্রতিবেদন। চিত্রনায়িকা পরিমণির সাথে সম্পর্কের জেরে চাকরি হারাচ্ছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার গোলাম সাকলায়েন। ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদকে হত্যা চেষ্টা, মারধর ও ভাঙচুরের অভিযোগের মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন চিত্রনায়িকা পরিমণি। সাকলায়েনের সঙ্গে পরিমণির কথোপকথন সাধারণ পরিচিতি কিংবা পেশাগত প্রয়োজনে স্থাপিত কোনো সম্পর্কের নয়, বরং অনৈতিক প্রেমের সম্পর্ক। আবারও আলোচনায় নায়িকা পরিমণি ও ডিবি কর্মকর্তা সাকলায়েন। তাদের অনৈতিক সম্পর্কের জেরে কপাল পুড়ল এডিসি গোলাম সাকলায়েনের। অভিযোগ যে মিথ্যা, তো জ্বলন্ত প্রমাণ আমি নিজেই, আর সেটা ওই কোর্ট থেকে আমাকে সুযোগ না দিলে তো আমি নিশ্চয়ই কোর্টে আসতে পারতাম না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যুক্তরাষ্ট্রের চাপে কিন্তু আওয়ামী লীগ এবং শেখ হাসিনার মাথার উপরে বিশাল একটি চাপ পড়ে গিয়েছে। যুক্তরাষ্ট্র হঠাৎ কিসের চাপ দিচ্ছে এই বাংলাদেশের পক্ষে, এবং এই বাংলাদেশকে কেন এতই চাপ দিচ্ছে, আওয়ামী লীগ এবং শেখ হাসিনা কেনই বা ভেঙে পড়ছে, সেই সাথে পরিমণির যে কাণ্ডটি ঘটিয়েছে সেই কাণ্ডে কিন্তু ডিবি হাড়নঝড়ে ফেসে যাচ্ছে। সব কিছু বিস্তারিতের মাধ্যমে আজকের এই ভিডিওতে দেখতে পারবেন। সেই সাথে যে ভিডিওর অংশ বিশেষ দেখি এই ভিডিওগুলো শুরু করেছিলাম, সেই ভিডিওগুলো আপনারা বিস্তারিতের মাধ্যমে দেখতে পারবেন। প্রিয় দর্শক, বেশি কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে যারা এখনও এই ভিডিওতে একটি লাইক দেননি, দ্রুত এই ভিডিওতে একটি লাইক করে দিবেন। প্রিয় দর্শক, কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। তো ভিউয়ার্স, চলুন এখন আমরা ধারাবাহিকভাবে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো একে একে দেখে আসি। The Bangladesh Police Service Association issued a threatening statement aimed at media outlets reporting on police corruption. This is minimal compared to the widespread corruption involving top regime personnel, which the control media often ignores. A leading English daily newspaper editor publicly said that they cannot publish known corruption stories. As you know, Bangladesh ranks 165 out of the 180 country according to International Press Freedom Act Index. What action will United States take to address these threats against press freedom and combat corruption? We strongly support the role of a free and independent media in maintaining effective democratic institutions and promoting government transparency. We object to any efforts to harass or intimidate journalists to prevent them from conducting their important work. Go ahead. পিনাকি ভট্টাচার্য বলেন, কাঁঠাল রানী শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরের কফিনের শেষ পেরেক পোতার কাজ চলছে। আন্তর্জাতিক অপরাধ বিশেষজ্ঞ টপিক অ্যাডমিন টুইটে জানিয়েছেন, এই মাসের শেষে নেদারল্যান্ডসের আন্তর্জাতিক আদালতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে হাসিনা তার সহযোগীদের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের মামলা করতে যাচ্ছে। পিনাকি বলেন, এখন প্রশ্ন করতে পারেন, বাংলাদেশের অপরাধ কি বিদেশের আদালতে বিচার করা যায়? হ্যাঁ যায়, যদি সে দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের যে ঘোষণাপত্র তাতে স্বাক্ষর করে এবং তারপর তার নিজের দেশে সেই অনুযায়ী আইন পাশ করে। আন্তর্জাতিক অপরাধ আদালতের এই ঘোষণাপত্রকে বলে রোম স্ট্যাটিউট। বাংলাদেশ এই ঘোষণাপত্রে সাইন করেছে আর বাংলাদেশে আইন হিসেবে গ্রহণ করেছে 2010 সালের 23শে মার্চ। এই আইন পাশ করে জামায়াত নেতাদের বিচার করতে চেয়েছিল হাসিনা, কিন্তু পরে তার সম্ভব হয়নি, কারণ রোম স্ট্যাটিউট ঘোষণাপত্র লেখা হয়েছিল 2022 সালে, তাই তার আগে অপরাধের বিচারে আদালত হয় না। পিনাকি ভট্টাচার্য বলেন, এখন এই আদালতে হাসিনা ও তার সহযোগীদের বিচার করা হবে। এই আদালতে যে অপরাধের বিচার করা হয় তা হলো যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ, গুম খুনের অপরাধ, গণহত্যার অপরাধ। হাসিনা যুদ্ধাপরাধ ছাড়া বাকি সবগুলো অপরাধ করেছে। পিনাকি বলেন, এখন পর্যন্ত এই আদালতে যাদের বিচার হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন টমাস লুবানগা ডাইলো। তিনি কঙ্গোর মিলিটারি লিডার ছিলেন। বাচ্চা ও শিশুদের দিয়ে জোরপূর্বক যুদ্ধ করার অপরাধে 2012 সালে 14 বছরের জেল হয়। তারপরে ব্যক্তি কঙ্গোর জার্মি কাতাঙ্গা, তিনিও একই অপরাধে 2014 সালে তার শাস্তি হয়। তৃতীয় ব্যক্তি আহমদ আল ফাকিক আল মাহদি, তিনি তার দেশের সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংস করেছিল। এই অপরাধে
2016 সালে তার সাজা হয়েছিল 9 বছর। হাসিনাও আমাদের সংস্কৃতি ঐতিহ্য ধ্বংস করেছে সুন্দরবনের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে। এখন বলতে পারেন হাসিনা যদি ক্ষমতায় থাকে তাহলে মামলা আগাবে। পিনাকি বলেন, হ্যাঁ মামলা আগাবে। হাসিনা ক্ষমতায় থেকে গেলে কোমরে দড়ি বেঁধে আদালতে ডেকে আনা হবে। আর এই আদালতের শাস্তি হলে ঘোষণাপত্রে যে 110টি দেশ সাইন করেছে এই সমস্ত দেশে হাসিনা এবং তার সহযোগীরা গেলে আটক করা হবে। এই মামলায় শুধু হাসিনা, তার সাথে আরো 20 জনের তালিকা আছে। এর মধ্যে ডিবি হারুন সহ 11 জন আছে। পিনাকি ভট্টাচার্য বলেন, এই আদালতের শাস্তি হয় জেল এবং সমস্ত সম্পদ বাজেয়াপ্ত হয়। পৃথিবীর বিভিন্ন দেশে এরা সম্পদ রাখে, সম্পদ বাজেয়াপ্ত হয়। তেমনি হাসিনা এবং তার সহযোগীরা পৃথিবীর বিভিন্ন দেশে সম্পদ রেখেছে, সেই টাকা তারা ভোগ করতে পারবে না। পিনাকি ভট্টাচার্য বলেন, হাসিনা এখন সবচেয়ে বড় মাথা ব্যথা হলো টাকা পয়সা নিয়ে কোথায় পালাবে সে, কোথায় নিরাপদে থাকবে। ইতোমধ্যে আপনারা সকলেই শুনেছেন আমেরিকা থেকে বাংলাদেশে রেমিটেন্সের পরিমাণ অস্বাভাবিক হারে বাড়ছে। এতদিন মধ্যপ্রাচ্য ছিল আমাদের রেমিটেন্সের 1 নম্বর উৎস। মধ্যপ্রাচ্যকে পেছনে ফেলে বাংলাদেশে রেমিটেন্স পাঠানোর উৎস হিসেবে আমেরিকার এই উত্থান শুধু বিস্ময়কর নয়, বরং সন্দেহজনক। সেই কারণে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান সিপিডি ধারণা করছে বাংলাদেশ থেকে আমেরিকায় পাচার হওয়া টাকা রেমিটেন্স হিসেবে ফেরত আসছে। পিনাকি আরো বলেন, আমেরিকা সহ অন্যান্য দেশে টাকা পাচার তো গত কয়েক সপ্তাহ আগে হয়নি। অবৈধভাবে দেশে টাকা পাচার করে বিভিন্ন দেশে বেগম পাড়া করে তুলেছে, সেটা তো গত 1 সপ্তাহে হয়নি। যেটা হয়েছে অনেক দিন ধরেই হাসিনা ক্ষমতায় আসার পর থেকেই। যারা টাকা পাচার করে আমেরিকায় পাঠিয়েছিল তারা সেখানে স্থায়ীভাবে থাকার জন্য টাকা পাঠিয়েছিল, কিন্তু হঠাৎ করে এখনই টাকা ফেরত আনার কারণ কি? নির্ভরযোগ্য সূত্র থেকে খবর এসেছে বিরোধী দলের শীর্ষ নেতাদের কারাগারে আটক রেখে 7 জানুয়ারি কারচুপি নির্বাচন করে ভিসা নিষেধাজ্ঞার আওতায় পড়েছে সমস্ত টাকা পাচারকারী ব্যক্তিরা। তাই হাসিনা বুঝতে পেরেছে আমেরিকায় পাচার করা টাকা রেখে দেওয়া বিপজ্জনক, কারণ মার্কিন সরকার সে টাকা বাজেয়াপ্ত করবে। এই বিশাল অঙ্কের টাকাতে অতি দ্রুত অন্যত্র পাঠিয়ে দিতে হবে। এখন প্রতিফলিত হচ্ছে আমেরিকা থেকে বাংলাদেশে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধিতে। যে বিশাল পরিমাণ টাকা বাংলাদেশ থেকে আমেরিকায় পাচার করা হয়েছিল তার অল্প অংশ ফেরত আসছে রেমিটেন্স হিসেবে, আর বাকিটা সুইজারল্যান্ড বা অন্য দেশে সরিয়ে নিচ্ছে। কিন্তু এভাবে আমেরিকা থেকে টাকা পাঠালে হাসিনা ও তার দলের লোকেরা সেই টাকা ভোগ করতে পারবে না, সেটা আমেরিকা থেকে রেমিটেন্স হিসেবে সরাচ্ছে। সেই টাকা আমেরিকা গিয়েছিল পাচার করা টাকা হিসেবে। এই অবৈধ অর্থ পাচার করাকে ইংরেজিতে বলে মানি লন্ডারিং। শুধু আমেরিকায় নয়, বাংলাদেশের আইনেও মানি লন্ডারিং একটি শাস্তিযোগ্য অপরাধ। পৃথিবীর যে কোনো দেশে মানি লন্ডারিং একটি শাস্তিযোগ্য অপরাধ। টাকা যেহেতু রেমিটেন্স হিসেবে দেশে পাঠিয়েছেন, তাহলে নিশ্চয়ই ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের কোনো একটি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে, অর্থাৎ অ্যাকাউন্ট টু অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে। অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট খুঁজে বের করা আমেরিকার গোয়েন্দা সংস্থার জন্য খুবই সহজ ব্যাপার। পিনাকি ভট্টাচার্য আরও বলেন, আমেরিকার মানি লন্ডারিং আইনে ইউনেস্কোর সেকশন 1956 এর অধীনে সর্বোচ্চ 20 বছরের জেল এবং $5 লক্ষ জরিমানার ব্যবস্থা আছে। ইন্টারপোলের সহযোগিতায় যৌথভাবে টাকা পাচারকারীদের চিহ্নিত এবং গ্রেপ্তার করে নিজের দেশে নিয়ে যাবে। ইন্টারপোল একটি খবর বলছে, পৃথিবীর 22টি দেশের সাথে সমন্বিত প্রচেষ্টায় 2021 সালে জুন থেকে সেপ্টেম্বর সংগঠিত একটি অপারেশনে তারা মানি লন্ডারিং এর সাথে যুক্ত 1003 জন ব্যক্তিকে গ্রেফতার করেছে। পিনাকি ভট্টাচার্য বলেন, বাংলাদেশে হাসিনার শাসন জয় বাংলা হয়ে যাওয়ার সময় হয়ে গেছে। আবারও আলোচনায় নায়িকা পরিমণি ও ডিবি কর্মকর্তা সাকলাইন। তাদের অনৈতিক সম্পর্কের জেরে কপাল পুড়ল এডিসি গোলাম সাকলাইনের। পরিকাণ্ডে আলোচনা শুরুর পর প্রথমে সাকলাইনকে ডিবি থেকে সরিয়ে মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে সংযুক্ত করা হয়েছিল, কিন্তু এবার পরিকাণ্ডে বাধ্যতামূলক অবসরে পাঠানোর আবেদন করা হয়েছে। এই প্রতিবেদনে বলা হয়, সাকলাইন ধারাবাহিকভাবে নায়িকা পরিমণির বাসায় নিয়মিত রাত্রি যাপন করেন, যার প্রমাণ মিলেছে তার মোবাইলের ফরেনসিক রিপোর্টে। এদিকে সাকলাইন বিবাহিত ও 1 সন্তানের বাবা হওয়া সত্ত্বেও পরিমণির সঙ্গে তার বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্ক স্থাপন, পরিমণির সঙ্গে জন্মদিন উদযাপন ও নিজের সরকারি বাসভবনে নিজ স্ত্রীর অবর্তমানে সময় কাটান। এমন সব ঘটনা বিভিন্ন সময় প্রচারিত হওয়ায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। উল্লেখিত এ সকল অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে এই বিভাগীয় মামলা করা হয়। এর আগে কারণ দর্শানোর নোটিশের জবাবে চাকরি হতে বরখাস্তকরণ মামলার দায় হতে অব্যাহতি প্রার্থনা করেন সাকলাইন। এতে অবশ্য কাজ হয়নি। মূলত 2021 সালের 13 জুন উত্তরা বোট ক্লাবের ধর্ষণ চেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসিরউদ্দিন ইউ মাহমুদের বিরুদ্ধে মামলা করেন পরিমণি। এতে জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রীকে গোয়েন্দা কার্যালয়ে ডাকা হলে সেখানেই প্রথম পরিচয় হয় সাকলাইনের সাথে। এরপর দ্রুতই সম্পর্কের গভীরতা বাড়ে। এক পর্যায়ে গালে করে পরিমণি সাকলাইনকে কেক খাওয়ানোর ভিডিও ফাঁস হয়ে যায়। এরপরই প্রকাশ্যে আসে তাদের অনৈতিক সম্পর্কের কথা। আর যদি অন্যায়ভাবে ভালো নেয়ার কারণে আমার মানুষ ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এটা আমি নিজে দেখবো। আর তোমরা ভালো ব্যবসায়ী হলতের এই আখাম কুখামের উপরে বইয়া আমি তোমার কাছে ভোট চাইতাম পারি না, কিন্তু ফেটো লাথি দিতাম না। এই কথা চিন্তা করে যদি মনে করো তুমি আমার লোকের শৈল্য মার ভাই, আমি সহ্য করতাম না। এমপি যেখানে গান তো শিখছে, এই এলাকার এমপি যেখানে আটা শিখছে, এই এলাকার এমপি যেখানে মোটরসাইকেলের ফোন দাঁত বোয়া শিখছে। সুতরাং মনে রাখো, যে এলাকার বাপ যত কষ্ট করে এই এলাকার ফুলা যেরকম আরামে থাকে, আর যে এলাকার এমপি অত কষ্ট করে এই এলাকার মানুষ তত আরামে থাকবে। 4 নাম্বার ইউনিয়নের এই জায়গাটা আসলে তুলনামূলকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায়। এখানে আপনারা
প্রথমে বন্যার খবর পাইয়া রাস্তাঘাটে পানি উঠছে, আপনার বাড়ি ঘরে পানি উঠছে, রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। এই খবর পাইয়া আমি এমপি হিসাবে ঢাকার বইয়া থাকতাম পারছি না। আমার মনে হয়েছে যে আইয়া অন্তত আপনার সাথে দেখা করাটা আমার উচিত হইব, নাইলে আপনারা কইবা যে বেটা দিয়ে খালি ভোটের সময় আয়, ভোট ছাড়া দিকে আয় না। যদিও সব সময় আমার মাথার মধ্যে আসিল কেমনে কাম করন না করন। এখানে আইয়া যেটা খবর পাইলাম যে এইখানের মধ্যে সরাটার মধ্যে বাঙ্গার কারণে আপনারা এখানে পানি আই হয় নাকি তা সরাটা বান্দার সরাটা বড়ার ব্যবস্থা করবো। আর ওই লোক আমার হয়েছে যে এখানের মধ্যে বালু নেন দেদারছে, বালু নিয়া এখন কেউ যদি বালু নেয়, অন্যায় ভাবে যদি বালু নেয়, তাহলে এটা প্রশাসন দেখবো, প্রশাসন আমি বলে দিব এটা দেখো। আর যদি অন্যায় ভাবে বালু নেওয়ার কারণে আমার মানুষ ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এটা আমি নিজে দেখবো। যারা বালু নেওয়া যদি মনে করে যে আমি চাইলে খাইতাম খাই, অল্প অল্প করে নেয়, এটা প্রশাসন দেখবো। প্রশাসন যৎকান বাধা দেয় দিব দিয়া। আমি চাই না যে কেউ ফেটো লাথি দিতাম, কিন্তু ফেটো লাথি দিতাম না এই কথা চিন্তা করে যদি মনে করো তুমি আমার লোকের শৈল্য মার ভাই, আমি সহ্য করতাম না। আমি এই ব্যাপারে যা যা করার আমি ব্যবস্থা গ্রহণ করবো। আমি জানি যে ভোট দিয়া আপনারা আমার নির্বাচিত করছেন, আগামীবার আমি এর চেয়ে অনেক কম ভোট পাইব যদি আমি নির্বাচন করি। খেলে পাইব জানেননি? কারণ দেখুন যে উচিত কথা সত্য কথা যখন মানুষে কয় তখন খুব ভালো লাগে, যদি এটা নিজের উপরে না পড়ে। যে খালি আপনার উপরে পড়বো এবেলা কইবা ফুলাটা তো ভোট দিয়ে তো ভুলে করছিলাম। ওকা যেমন ধরেন যারা ভালো ব্যবসায়ী যারা, এরা মনে হয় না আমার অনেকে ভোট দিচ্ছে ধরেন। ওকা যদি আমি কই চলবে না জানে বেটা খালকাতে লুঙ্গি তুললে আমার লিব, আমি দেখতাম না ওই কোন কইব যে হ্যাঁ কইব দিছিলাম ভোট। কিন্তু আমি দুইটা জিনিস আমার মধ্যে শক্ত মাশাআল্লাহ, কারণ আমি বঙ্গবন্ধুর আদর্শের অনেক ছোটোর থেকে লালন করি। এই বঙ্গবন্ধুর আদর্শ হইল যে মানুষের লাশের উপরে বঙ্গবন্ধু কইছিল যে লাশের উপর পাড়া দিয়ে আমি তোমাদের সাথে আমি আর বৈঠকে বসতে পারি না। আর তোমরা ভালো ব্যবসায়ী হলতের এই আখাম কুখামের উপরে বইয়া আমি তোমার কাছে ভোট চাইতাম পারি না। ঢাকা মহানগর পুলিশ গোয়েন্দা বিভাগ ডিবির সাবেক অতিরিক্ত উপকমিশনার ও বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ গোলাম সাকলানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে নিজেদের তদন্ত প্রতিবেদন বাংলাদেশ কর্ম কমিশন পিএসসিতে পাঠিয়ে তাদের মতামত চেয়েছে মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পিএসসিকে দেয়া চিঠিতে বলা হয়েছে, তদন্তে উঠে এসেছে নায়িকা পরিমণির সঙ্গে সাকলাইনের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্ক ছিল। সাকলাইন পরিমণির বাসায় গিয়ে রাত্রি যাপন করতেন। সাকলাইনের স্ত্রী তার সরকারি বাসায় না থাকার সময় পরিমণিও গিয়ে তার বাসায় রাত্রি যাপন করেছেন। এমনকি সাকলাইনের বাসায় টানা 17 ঘন্টা দুইজন ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ থেকে 14 জন পিএসসিকে ওই চিঠি দেওয়া হয়। এতে বলা হয় সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018 অনুযায়ী অসৎ আচরণের কারণে সাকলাইনকে গুরুদণ্ড হিসেবে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদানের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে ছাগলকাণ্ড, মতিউর ও তার স্ত্রী সন্তানদের ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সাবেক সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী সন্তানদের ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। আগামী 30 দিনের জন্য মতিউর রহমান সহ তার স্ত্রী সন্তানদের 8টি ব্যাংক হিসাব স্থগিত করার এই নির্দেশনা দেওয়া হয়েছে। দুদকের নির্দেশনার পর আর্থিক খাতের এই গোয়েন্দা সংস্থাটি কাজ করছে বলে জানায় সংশ্লিষ্ট সূত্র। সংস্থাটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মতিউর রহমান তার প্রথম স্ত্রী লায়লা কানিস, দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার শিবলি, দ্বিতীয় স্ত্রীর মেয়ে ইফতিমা রহমান মাধুরী, দ্বিতীয় স্ত্রীর ছেলে মুশফিকুর রহমান ইফাত, প্রথম স্ত্রীর মেয়ে ফারজানা রহমান, প্রথম স্ত্রীর ছেলে আহমেদ তৌফিকুর রহমান এবং দ্বিতীয় স্ত্রীর ছেলে ইফানুর রহমান ইফানের মোট 8টি ব্যাংক হিসাব স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 5 কার্যদিবসের মধ্যে সব ব্যাংক হিসাব খোলার ফর্ম, কেওয়াইসি লেনদেনের বিবরণী ইত্যাদি তথ্যাদি সরবরাহের জন্য নির্দেশ দেয় সংস্থাটি। আর্থিক খাতের গোয়েন্দা সংস্থাটির পাঠানো এই সংক্রান্ত চিঠি বাংলাদেশে কার্যকর সব শেয়ার বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের শীর্ষ কর্মকর্তাদের পাঠানো হয়েছে। মতিউর রহমান জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট ও সোনালী ব্যাংকের পরিচালক ছিলেন। দুর্নীতির বিষয় সামনে এলে তাকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে অর্থ মন্ত্রণালয়
মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়। পরে সোনালী ব্যাংকের পরিচালক পদ থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়। প্রসঙ্গত, ঈদুল আজহায় রাজধানীর মোহাম্মদপুরে সাদিক এগ্রো থেকে মতিউর রহমানের ছেলে সিফাতের 15 লাখ টাকায় একটি ছাগল ছাড়াও ঢাকার বিভিন্ন খামার থেকে 70 লাখ টাকার গরু কিনেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে উঠে আসে। এরপর থেকে মতিউর রহমানের ছেলে দামি ব্র্যান্ডের ঘড়ি, গাড়ি, আলিশান জীবনযাপন, মতিউর রহমান ও পরিবারের সদস্যদের নামে রিসোর্ট, শুটিং স্পট, বাংলো বাড়ি, জমিসহ নামে বেনামে সম্পত্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে। ভারতের সঙ্গে চুক্তি, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা বিএনপির। ভারতের সাথে সম্পাদিত চুক্তিগুলোতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে বিএনপি। মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আশঙ্কা প্রকাশ করেছেন। গতকাল সোমবার বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিদ্ধান্তসমূহ জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি। গতকাল রাত 8:30টায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় আলোচ্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা শেষে নিম্নবর্ণিত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়। সভায় গত 3 জুন অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে মহাসচিব জাতীয় স্থায়ী কমিটির সভাকে অবহিত করেন। বাংলাদেশের সাধারণ মানুষের সবচেয়ে প্রিয় নেতা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের অত্যন্ত প্রহরী, গণতন্ত্রের আপসী নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করা হয়। সভা মনে করে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দেশনেত্রীর অবদান, সংগ্রাম ও আত্মত্যাগ সাম্প্রতিক গণতান্ত্রিক বিশ্বে অতুলনীয়। সভা আরও মনে করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় সাজা প্রদান করে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার লক্ষ্যে হীন চক্রান্ত করছে এই অবৈধ সরকার। সভা আরও মনে করে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেশনেত্রীকে বন্দী করে রাখা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি এবং সংবিধান বিরোধী। এই মামলায় জামিন পাওয়া তার সাংবিধানিক অধিকার। সভা মনে করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। চিকিৎসকেরা তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের সুপারিশ করেছেন। দলের পক্ষ থেকে তাকে মুক্তি দিয়ে বিদেশে প্রেরণের দাবি জানানো হয়েছে। এমনকি পরিবারের পক্ষ থেকে 2 বার তার বিদেশে চিকিৎসার অনুমতি চাওয়া হয়েছে। কিন্তু অবৈধ সরকার তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করার লক্ষ্যে দেশনেত্রীকে হত্যার উদ্দেশ্যে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করেছে। সভায় অনতিবিলম্বে দেশনেত্রী নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। সবাই দেশনেত্রীর মুক্তির দাবিতে আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত গৃহীত হয়। সেই প্রয়োজনীয় কর্মসূচি প্রণয়নের সিদ্ধান্ত গৃহীত হয়। সবাই গত 1 মাসে ঔষধের মূল্য 10% থেকে 40% বৃদ্ধি এবং সেই সাথে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সবাই এই মূল্যবৃদ্ধিতে জনসাধারণের যে দুর্ভোগের জন্য সরকারের দুর্নীতি ও ভ্রান্তি নীতি দায়ী করা হয়। অবিলম্বে ঔষধ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য হ্রাসের জোর দাবি জানানো হয়। সভা শেষে সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে সভা মুলতবি। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।